প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা এসপিডিএফ ব্লকসমূহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এস ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এস ব্লক মৌলের ভৌত অবস্থায় চলে আসি। এস ব্লক মৌলে হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতীত সকলেই কঠিন। তড়িৎ পরিবাহিতা: হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতীত সকলেই বিদ্যুৎ পরিবহন করে। কারণটি হচ্ছে বাকি সকলেই হচ্ছে ধাতু, এবং ধাতু হওয়ার কারণে যারা গ্রুপ 1-এ তারা শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ছেড়ে দেয়, এবং যারা গ্রুপ 2-এর তারা শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ ত্যাগ করে। এবং পরবর্তীতে ধাতব খণ্ডে মনে হয় যে অজস্র ইলেকট্রন সাগরের মধ্যে সেই ধাতব আয়নগুলো ভাসমান রয়েছে। এই অজস্র ইলেকট্রনগুলোই আমাদের ধাতব পরিবাহী হিসেবে কাজ করছে। প্রকৃতি: হাইড্রোজেন ব্যতীত সকলেই ধাতু, ইতিমধ্যে ভাইয়া বলে এসেছি। তীব্র বিজারক: এস ব্লক মৌলসমূহর এদের আয়নিক বিভবটি কম হয়, এরা তীব্র বিজারক, অর্থাৎ এরা অন্যান্য যৌগের বা রাসায়নিক সত্তার বিজারণে সাহায্য করে কিন্তু নিজেরা জারিত হয়। যেমন সকল এস ব্লক মৌলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা একটি অথবা দুটি ইলেকট্রন ত্যাগ করছে, আর আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ মানেই সেখানে জারণ ঘটছে। বর্ণ: এ ধাতুগুলো দেখতে রূপার মতন সাদা, কিন্তু বায়ুতে রাখলে এ সাদা রঙটি নষ্ট হয়ে যায়। শিখার বর্ণ: আমরা দ্বিতীয় অধ্যায়ে গুণগত রসায়ন চ্যাপ্টারটিতে শিখা পরীক্ষা পড়ে এসেছি। শিখা পরীক্ষায় আমরা যদি এস ব্লক মৌলসমূহের বর্ণগুলো দেখতে পেতাম, সেগুলো হতো লিথিয়ামের ক্ষেত্রে লাল, সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লাল, ক্যালসিয়াম ইটের মতন লাল অর্থাৎ একটু গাঢ় লাল, মরিচা লাল টাইপের, বেরিয়াম আপেলের মতন সবুজ, স্ট্রনশিয়াম গাঢ় লাল। ভাইয়া এখানে চেষ্টা করেছি যে রঙগুলো যাতে সিগনিফিক্যান্ট হয়, এজন্য আমরা লেখাগুলোকেও একই রঙে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা এস ব্লক মৌলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্রাব্যতা। এখন দ্রাব্যতা জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে, একটি হচ্ছে ল্যাটিস শক্তি আর একটি হচ্ছে হাইড্রেশন শক্তি। কোনো একটি পরমাণু বা অণুর ক্ষেত্রে আমরা যখন যৌগ গঠন করে থাকি, সেই যৌগ গঠনকারী যে শক্তিটি থাকে, অর্থাৎ তার ভিতরের অণু পরমাণুগুলো যে শক্তিতে পরস্পরের সাথে আবদ্ধ থাকে, এটিকে আমরা বলি ল্যাটিস শক্তি। তো আমরা যদি কোনো একটা যৌগের ক্ষেত্রে তার ল্যাটিস শক্তির চেয়ে বেশি শক্তি দিতে পারি, তাহলে যৌগটি ভেঙে যাবে। এখন এই অতিরিক্ত শক্তিটি আমরা কই থেকে দেব? আমরা এখন একটি নতুন শক্তির নাম জানবো, সেটি হচ্ছে হাইড্রেশন শক্তি। তো হাইড্রেশন শক্তির সংজ্ঞাটি হচ্ছে কোনো আয়নিক যৌগকে পানিতে রাখা হলে যৌগটির প্রতিটি আয়নের চারপাশে পানির বিপরীত আধানের অবস্থান ঘটে, এবং এই ঘটনাকে বলা হয় হাইড্রেশন, এবং এতে যে শক্তিটি উৎপন্ন হয় বা শক্তিটি কাজে লাগে সেটি হচ্ছে হাইড্রেশন শক্তি। এখন হাইড্রেশন শক্তির দুইটি প্যারামিটার রয়েছে। প্রথমটি হচ্ছে আয়নের আকার যত ছোট হবে হাইড্রেশন শক্তিটি তত বেড়ে যাবে। এর কারণ কি? যখন আয়নের আকারটি ছোট হচ্ছে তখন তার চারপাশে পানির অণুগুলো খুব সহজেই তাকে ভেঙে ফেলতে পারছে, কিন্তু আকার যদি বড় হতো পানির অণুগুলোর বিপরীতধর্মী আধানগুলো খুব সহজে তার ল্যাটিস শক্তিকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ ভাঙতে পারে না। দ্বিতীয় প্যারামিটারটি হচ্ছে আয়নের চার্জ। আয়নের চার্জ যত বেশি হবে হাইড্রেশন শক্তি তত বেশি হবে, অর্থাৎ গ্রুপ 1-এর ক্ষেত্রে +1 চার্জ, সেক্ষেত্রে যেরকম হাইড্রেশন শক্তি আমরা পাবো, গ্রুপ 2-এর +2 চার্জের কারণে আমরা হাইড্রেশন শক্তিটি তুলনামূলক কিছুটা বেশি পাবো। এবার গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে হাইড্রেশনের ক্রমটি দেখে নেই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম আয়নের ক্ষেত্রে দেখানো হয়েছে যে লিথিয়াম আয়নের আকার ছোট হওয়ার কারণে সবচেয়ে বেশি হাইড্রেশন সেখানে, এবং সিজিয়ামের সবচেয়ে কম। একই রকমভাবে গ্রুপ 2-তেও আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের ক্ষেত্রে হাইড্রেশন সবচেয়ে বেশি এবং বেরিয়ামের ক্ষেত্রে হাইড্রেশন সবচেয়ে কম। এই দুইটি ক্রমবিন্যাস আমাদেরকে মনে রাখতে হবে, এটি এমসিকিউ এর জন্য এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা গ্রুপ 2-এর কার্বনেটের দ্রাব্যতার ক্রম সম্পর্কে ধারণা পাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম কার্বনেট সবচেয়ে বেশি দ্রাব্যতা প্রদর্শন করে এবং ধীরে ধীরে দ্রাব্যতা কমতে থাকে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে দ্রাব্যতাটি হ্রাস পায়, অর্থাৎ এদিকে দ্রাব্যতাটি বৃদ্ধি পাচ্ছে। এর কারণটি কি? আসলে এর কারণটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের ক্ষেত্রে আধানটি সমান। এখানে ম্যাগনেসিয়ামের +2, কার্বনেটের -2, অর্থাৎ মানের দিক থেকে চার্জ দুটি সমান। ওকে, এবং বাকিদের ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে আবার আরেকটি জিনিস লক্ষ্য করছি আমরা যে আমাদের ক্যাটায়নগুলোর আকার ধীরে ধীরে পরিবর্তনশীল হচ্ছে, কিন্তু অ্যানায়নের আকারটি এখানে ফিক্সড। এবার
শুধুমাত্র ক্যাটায়নের আকার এখানে পরিবর্তনশীল। এখন ক্যাটায়নের আকার পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়ে যায় এবং আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে আমাদের আকৃতি যত বাড়তে থাকে তত হাইড্রেশন এবং ল্যাটিস শক্তি উভয়ই কমতে থাকবে। কিন্তু এখানে ক্যাটায়নের আকারটি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে এখানে প্রথম দিকের ক্রমানুসারে আমাদের ল্যাটিস এনথালপি অপেক্ষা হাইড্রেশন এনথালপি মানে হাইড্রেশন শক্তি অধিক হ্রাস পায়, অর্থাৎ উভয়ই কমে যায়। অর্থাৎ আমাদের ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি দুটিই কমছে, কিন্তু হাইড্রেশন শক্তিটি বেশি কমে যাচ্ছে। এ কারণে আমরা শুরুর দিকে এখানে বেরিলিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয়ে যায় খুব সহজেই, কিন্তু শেষের দিকে বেরিয়াম কার্বনেট বা স্ট্রনশিয়াম কার্বনেটের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি এতই কমে যায় যে ল্যাটিস শক্তির হাইড্রেশন শক্তি অপেক্ষা বেশি হয়। ল্যাটিস শক্তিটি যখন হাইড্রেশন শক্তি অপেক্ষা বেশি হচ্ছে তাকে ভাঙাটি কঠিন হয়ে যাবে, অর্থাৎ তখন তারা পানিতে অদ্রবণীয় হয়ে যাবে বা কম দ্রবণীয় হয়ে যাবে। এজন্য আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্যাটায়ন যখন ছোট তখন আমাদের হাইড্রেশন বেশি থাকে এবং তারা দ্রবীভূত হয়ে যায়। এক্ষেত্রে আমরা চিত্র দিয়ে জিনিসটি ব্যাখ্যা করতে পারি। চিত্র দেখলে তোমাদের জন্য সহজ হবে বিষয়টি, যে আকারটি কিভাবে পরিবর্তনশীল। যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম কার্বনেট ধীরে ধীরে আকারটি বৃদ্ধি পাচ্ছে। তো আকার বৃদ্ধি পাওয়ার কারণে ল্যাটিস শক্তি, হাইড্রেশন শক্তি দুটোই কমে যায়, অর্থাৎ একটু আগে ভাইয়া ব্যাখ্যা যা বলেছি, কিন্তু এখানে ল্যাটিস শক্তির চেয়ে হাইড্রেশন শক্তিটা একটু বেশিই কমে যায়। এর কারণে পরবর্তীতে আমাদের দ্রাব্যতাটা কম ঘটে। অনুরূপভাবে গ্রুপ 2 এর সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতার ক্রমটি একই রকম, যে যত ছোট ক্যাটায়ন তত দ্রাব্যতাটি বেশি হবে এবং ধীরে ধীরে যত আকার বাড়তে থাকবে তত দ্রাব্যতা কমে যাচ্ছে। কিন্তু গ্রুপ 2 এর হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রমটি হচ্ছে উল্টো। উল্টো বলতে আমরা এখানে দেখতে পাবো যে আকার যত বাড়ছে তত দ্রাব্যতা বেড়ে যাচ্ছে। এর কারণটি কি? এখানে দেখো, আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়েরই চার্জ সংখ্যা সমান এবং অ্যানায়নের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে অ্যানায়নের আকৃতিটি সমান। তার মানে ক্যাটায়নের আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখানেও ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি উভয়ই হ্রাস পায়, তবে এবার ল্যাটিস শক্তিটি অধিক হ্রাস পেয়ে যায়। অর্থাৎ আমার যদি হাইড্রেশন শক্তিটি একই রকমও থাকে, ল্যাটিস শক্তি বেশি হ্রাস পেয়ে যাওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরের দিকে সহজেই হাইড্রেশন শক্তি দিয়ে এই ল্যাটিস শক্তিকে অতিক্রম করা যাচ্ছে, অর্থাৎ যৌগগুলোকে ভেঙে ফেলা যাচ্ছে। তাই হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতার ক্রমটি উল্টে যায়। তাহলে এই সালফেট, কার্বনেট এবং হাইড্রোক্সাইডের দ্রাব্যতার আমরা যে ক্রমবিন্যাসটি পেলাম সেটি আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এবং বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করব। এই প্রশ্নগুলো আমাদের অনুধাবনমূলক এবং এমসিকিউতে চলে আসতে পারে। এবার আমরা এস ব্লক মৌলের রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় আমরা জানি যে এস ব্লক মৌলসমূহ ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। এখানে সোডিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রাইড তৈরি হয়েছে, ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়েছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে আমরা 3 ধরনের অক্সাইড সাধারণত দেখতে পাই। তারা হচ্ছে সাধারণ অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড। আমরা 3 ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, যখন সাধারণ অক্সাইড হচ্ছে তখন লিথিয়াম অক্সাইড, এখানে লিথিয়াম 2টি এবং অক্সিজেন 1টি। এখানে আমাদের অনুপাতটি হচ্ছে 2:1, অর্থাৎ অক্সিজেন বাদে অন্যান্য মৌলটি পরিমাণে বেশি থাকছে। পারঅক্সাইডে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম এবং অক্সিজেনের ক্ষেত্রে আমাদের অনুপাতটি হচ্ছে 2:2, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন এবং অপর মৌলটির অনুপাতটি সমান থাকছে। অর্থাৎ আগের ক্ষেত্রে দেখো অক্সিজেনের অনুপাতটা বেড়ে গেল। এরপরে সুপার অক্সাইডের ক্ষেত্রে পটাশিয়াম অক্সাইডে আমরা দেখতে পাচ্ছি কি, পটাশিয়াম সুপার অক্সাইডে যে এখানে পটাশিয়াম 1 এবং অক্সিজেন হচ্ছে 2, তার মানে এই তুলনায় 1:2, অর্থাৎ আমাদের অন্যান্য মৌলটি কম, অক্সিজেন বরং বেশি। এক্ষেত্রে আমরা তাকে বলছি সুপার অক্সাইড। তাহলে এই সাধারণ ধারণাগুলো সাধারণ অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইডের আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। অধিক সক্রিয় সিজিয়াম এবং রুবিডিয়াম বায়ুর সংস্পর্শে আসা মাত্রই জ্বলে ওঠে। এরপরে আমরা চলে আসবো পানির সাথে বিক্রিয়ায়। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং আমরা পাশের ভিডিও চিত্রটিতে দেখতে পাচ্ছি যে সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে কখনো কখনো সে তীব্রভাবে জ্বলে উঠতে পারে, এটি তার সক্রিয়তা নির্দেশ করে।
আবার আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়ায় করে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যৌগের তাপ সহনীয়তা। তাপ সহনীয়তায় আমরা নাইট্রেট সমূহ নিয়ে একটু আলোচনা করি। গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধাতব নাইট্রেটকে আমি যদি উত্তপ্ত করি, ধাতব নাইট্রেট এবং অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ এখানে নাইট্রেটের জারণমানটা কমে যায়, কমে গিয়ে নাইট্রাইট উৎপন্ন হয়। তাহলে পটাশিয়াম নাইট্রেট থেকে তাকে উত্তপ্ত করার পরে পটাশিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন উৎপন্ন হলো। আমি প্রথমে একটি সাধারণ বিক্রিয়া দিয়ে একে প্রদর্শন করছি, পরে উদাহরণে যাচ্ছি। গ্রুপ 2-এর ক্ষেত্রে ভিন্নধর্মী সাধারণ বিক্রিয়াটি। এখানে ধাতব নাইট্রেটকে উত্তপ্ত করলে আগের মতন ধাতব নাইট্রেট হয় না, বরং ধাতব অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই পার্থক্যটি বিশেষভাবে মনে রাখতে হবে যে গ্রুপ 1 আর গ্রুপ 2-এর নাইট্রেট সমূহ একই রকম বিক্রিয়া দেয় না। উদাহরণ হিসেবে আমরা দেখে নিই গ্রুপ 2-এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এরপরে কার্বনেট সমূহের ক্ষেত্রে লিথিয়াম কার্বনেট ব্যতীত গ্রুপ 1-এর অন্যান্য কার্বনেট সমূহ তাপে বিয়োজিত হয় না কেন? অর্থাৎ আমরা প্রশ্নটি দেখেই বুঝতে পারছি যে শুধু লিথিয়াম কার্বনেটই তাপে বিয়োজিত হয়, বাকিগুলো হয় না। এর কারণটি কি? এর কারণটি হচ্ছে লিথিয়াম আয়নটি গ্রুপ 1-এর সবচেয়ে ছোট আয়ন, এবং সবচেয়ে ছোট আয়ন হওয়ার কারণে এর কার্বনেট আয়নকে সহজে পোলারায়িত করা যায়। এখন ভাইয়া, পোলার আয়নটা কি আসলে? পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন বিকৃতির ঘটনা। অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন যখন পাশাপাশি আসে তাদের ক্ষেত্রে অ্যানায়নের বিকৃতি ঘটে। গ্রুপ 2-এর ক্ষেত্রে সকল কার্বনেট বিয়োজিত হয়। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। এই বিক্রিয়াটি আমাদের অত্যন্ত পরিচিত একটি বিক্রিয়া। এরপরে আমরা এস ব্লক মৌলের একটি বিবিধ কোশ্চেন নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না কেন? প্রথমে আমরা দেখে নিই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি কীরকম। 1s2, 2s2, 2p6 এবং 3s1। যখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, তখন আমাদের শক্তির প্রয়োজন হয় 500 কিলোজুল পার মোল, এবং সোডিয়াম প্লাস হওয়ার সাথে সাথে সে অষ্টক অবস্থায় চলে যায়। আমরা দেখতে পাচ্ছি 2s2 এবং 2p6, তার মানে অষ্টক পূর্ণ হয়েছে। এবার আমি যদি অষ্টক ভাঙতে চাই, আমার অত্যন্ত বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়ে থাকে। যেমন আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি যে সোডিয়াম প্লাস থেকে যদি আমি একটা ইলেকট্রন, মানে অষ্টক অবস্থা থেকে আমি যদি একটি ইলেকট্রনকে বের করতে চাই, সেক্ষেত্রে আমার 4600 কিলোজুল পার মোল শক্তি লাগছে। অর্থাৎ এটি পূর্বের তুলনায় প্রায় 9 গুণ, কিন্তু এটি অর্জন করা অসম্ভব। তাই সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না। একই রকমভাবে আরেকটি প্রশ্ন রয়েছে, ক্যালসিয়াম 2+ গঠিত হলেও ক্যালসিয়াম 3+ গঠিত হয় না কেন? আমাদের পরীক্ষায় এই প্রশ্নটি আসলে আমরা ঠিক এরকমভাবে ক্যালসিয়ামের সাধারণ পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 3+ নিয়ে এবং তাদের শক্তি নিয়ে আলোচনা করে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম এস ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে। আমরা গুরুত্বপূর্ণ কিছু ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা পি ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।